আমি অর্পণা, বয়স আমার মাত্র 22, কিন্তু মনের ভার যেন তার দ্বিগুণ হয়ে গেছে আজকাল। আমার শরীর এখনো টানটান, ত্বকের যৌবনের উষ্ণতা আছে, বুকের ওপরটা পূর্ণতায় ভরা, আর কোমরটা সূক্ষ্মভাবে বাঁকানো, শাড়ি পরলে যেটা আরো স্পষ্ট হয়ে ওঠে বাচ্চাকে খাওয়ানোর জন্য। পেটের নিচে সামান্য চড়া, কিন্তু তাতে নারীত্ব যেন আরো প্রকট হয়ে উঠেছে। আমার বিয়ে হয়েছে বছর 2 হলো। স্বামী রজত শহরের বাইরে সরকারি চাকরিতে, মাসে মাত্র একবার আসে, তাও 2 দিনের জন্য। বাচ্চাটা 8 মাসের হয়েছে। সে এখন আমার সবচেয়ে বড় সঙ্গী। এই বাড়ির আরেক পুরুষ আমার শ্বশুর বরেন্দ্র। বয়স 50 হলেও শরীরটা এখনও শক্তি আছে, চোখে আগুনের ছায়া। তিনি একা মানুষ, তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। প্রথম দিকে তাকে শুধু কর্তব্যপরায়ণ শ্বশুর হিসেবেই দেখতাম, কিন্তু ধীরে ধীরে বুঝলাম তার চোখে আমার জন্য একটা অন্যরকম তৃষ্ণা আছে। প্রথমে সেটা এড়িয়ে গেছি, মনে করেছি আমি ভুল বুঝছি, কিন্তু যতদিন যাচ্ছে তত বুঝি এই বাড়ির নিঃসঙ্গতা শুধু আমার নয়, শ্বশুরের মধ্যেও জ্বলে পড়ে। আমার শরীর যখন স্নানে ভিজে ওঠে, শাড়ির আঁচল সরিয়ে চুল মোছার সময় যখন বারান্দায় দাঁড়াই, তখন তার দৃষ্টি ঠিক আমার ওপর এসে থামে। সেই দৃষ্টিতে ছিল না কেবল দেখার আগ্রহ, ছিল একরকম কামনা, যেমনটা আমি রজতের চোখেও খুব কমই পাই। আমার শরীরটাও তো রক্ত মাংসের, অনুভূতির। সারাদিন বাচ্চার দেখাশোনা, রান্না বান্না, আর তারপর সে নিঃসঙ্গ রাত। কাঁথার নিচে শুয়ে চোখ বন্ধ করলে যেন অদৃশ্য এক গাছের ছায়া আমার পাশে এসে দাঁড়ায়। বাচ্চাটা ঘুমিয়ে পড়লে দুপুরের বাড়িটা যেন হঠাৎ থেমে যায়। বারান্দায় হালকা বাতাস বয়, জানালার পাশে পড়ে থাকে কিছু শুকনো জামা কাপড়, আর রান্নাঘর থেকে হালকা মশলার গন্ধ ভেসে আসে। এমন সময় আমি নিজের জন্য একটু সময় রাখি, শরীরটাকে একটু খোলা রাখি, একটু হালকা শাড়ি পরে বসি বারান্দায়। জানি শ্বশুর ঠিক তখন পাশের ঘরের জানালা দিয়ে তাকিয়ে থাকেন, কোনো শব্দ না করে, কিন্তু সেই চাহনি যেন শরীরের চামড়ায় গেঁথে থাকে। আমি কখনো মুখ ফিরিয়ে নিইনি, আবার কখনোই সরাসরি কিছু বলিও নি। জানি আমাদের মধ্যে একরকম বোঝাপড়া গড়ে উঠছে, শব্দহীন অথচ স্পষ্ট। আমি যেমন একাকী, তিনিও তেমনই, আর সেই নিঃসঙ্গতার ফাঁকে এক ধরনের টান জন্ম নিচ্ছে। সেদিন দুপুরে শাড়ির আঁচলটা একটু আলগা করে চুল শুকাতে শুকাতে জানালার ধারে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই শ্বশুর এসে পেছন দিয়ে হালকা গলায় বললেন, রোদে দাঁড়িয়ে আছো, মাথা ব্যথা ধরবে। কথাটার মধ্যে কোনো অশালীনতা ছিল না, বরং এক ধরনের স্নেহ মিশেছিল। কিন্তু আমি জানি তার দৃষ্টিতে অন্য কিছু জমে আছে। আমি মাথা নিচু করে চলে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছিল পেছনে তার দৃষ্টির ওজন এখনও পড়ে আছে ঘাড়ের পেছনে। এই সব মুহূর্তগুলো আমাকে বিভ্রান্ত করে, আবার একরকম অদ্ভুত উষ্ণতাও দেয়। রজত ফোনের ওপাশে উদাসীন, বাচ্চার কান্নার নিঃসঙ্গ বিকেল, সব মিলিয়ে আমার দিনগুলো একরকম বর্ণহীন হয়ে উঠছে। কিন্তু শ্বশুরের চোখে যেন আমার শরীর ফিরে পায় এক অদ্ভুত রং। আমি এখনও কিছুই স্পষ্টভাবে ভাবি না, শুধু অনুভব করি দিনে দিনে আমার ভেতরে কিছু বদলাচ্ছে। আমি আর আগের মতো ঠান্ডা ভদ্রবেশী থাকছি না। আমার ভেতরে যেন কোনো চাপা ঢেউ ওঠে যখন শ্বশুর পাশ দিয়ে হেঁটে যান, কিংবা খেতে বসে আমার হাত থেকে প্লেট নেন। সেই সব মুহূর্তে আমার ত্বক স্পর্শ না পেলেও তার নিঃশ্বাস অনুভব করি। তার উপস্থিতি আমার নারীত্বকে জাগিয়ে তোলে, মৃদু অথচ গভীরভাবে। সন্ধ্যের আকাশ সেদিন হঠাৎ করে ভারী হয়ে উঠেছিল, কালো মেঘে ঢাকা চারদিক। বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকানো, সব মিলিয়ে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ছিল পুরো বাড়িতে। আমি রান্নাঘরে ছিলাম, ভেজা শাড়ি পরেই, কারণ বাচ্চা আর শিশুর ব্যস্ততায় আর বদলানোর সময় হয়ে ওঠেনি। আঁচলটা একটু ভেজা, বুকের ওপরে জমে থাকা আর্দ্রতা যেন শাড়ির কাপড়ে মিশে এক আলগা উষ্ণতা তৈরি করছিল। শ্বশুর চুপচাপ এসে দরজার কাছে দাঁড়ালেন, কিছু বললেন না, শুধু একটা পুরনো কাপড়ের ব্যাগ এগিয়ে দিলেন। তাতে ছিল কিছু বাজার সন্দায়। খুব সাধারণ এক কাজ, কিন্তু আমি টের পেলাম তার উপস্থিতি রান্নাঘরের বাষ্পে এক নতুন উত্তাপ যোগ করল। আমি তার হাত থেকে ব্যাগটা নিতে গিয়ে একটু ঝুঁকলাম, আর আমাদের হাত এক মুহূর্তের জন্য ছুঁয়ে গেল। সামান্য একটা ছোঁয়া, কিন্তু তাতে যেন শরীরটা কেঁপে উঠল। অজান্তেই আমি চোখ নামিয়ে ব্যস্তভাবে ব্যাগটা খুলে দেখলাম যেন কিছু হয়নি, কিন্তু মন তখন অন্য খাতে। শ্বশুর তখন আমার পেছন দিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু তার পায়ের শব্দ থেমে থেমে পড়ছিল। মনে হচ্ছিল তিনিও অনুভব করছেন কিছু। সে রাতে আমি অনেকক্ষণ স্নানঘরে দাঁড়িয়ে রইলাম,
শরীর থেকে ভেজা সাবানের গন্ধ আর মনের ভেতর জমানো অনুভূতির ভার যেন মিলে এক অদ্ভুত শিহরণ তৈরি করছিল। আয়নায় তাকিয়ে নিজের চোখে একটা অচেনা ছায়া দেখলাম, যেন আমি নিজেকেই নতুনভাবে আবিষ্কার করছি। একজন মা, একজন বউয়ের চেয়েও বেশি একজন নারী হয়ে উঠছে আবার ধীরে ধীরে। আর এই বৃষ্টি ভেজা সন্ধে যেন সেই নারীত্বকে আরও জাগিয়ে তুলছে নিঃশব্দ রূপকথার মতো। আমাদের এক আত্মীয়ের মেয়ের বিয়ে পড়েছে পাশের জেলা শহরে। রজত যেতে পারেনি, অফিসের কাজে আটকে পড়েছে দূরের এক শহরে। আমাকে একা যেতে বললেও ছেলেটা ছোট, তাই শ্বশুর নিজেই সঙ্গে গেলেন। 3 দিনের বিয়ের উৎসব। রাত কাটানোর জন্য বুক করা হয়েছে এক আত্মীয়ের বাড়ির একখানা আলাদা ঘর। ট্রেনে সেই সফরে প্রথমবারের মতো মনে হলো যেন আমরা ভিন্ন কেউ। আমি কেবল একজন বউ নই, আর তিনি শুধু একজন শ্বশুরও নন। বাইরের লোকেরা তো জানেই না আমাদের সম্পর্ক। ট্রেনে আমাদের পাশে বসা এক বিদেশিনী তো ভেবেই নিয়েছিল আমরা স্বামী স্ত্রী। আমি হেসে উড়িয়ে দিলেও সেই ভুলটুকু আমার মনের এক প্রান্তে কিছু রেখে দিয়েছিল, এক ধরনের গোপন উষ্ণতা। বিয়ের বাড়ি জমজমাট, লোকজন, আলো, হাসি তামাশা। আমি লাল গোলাপি শাড়ি পরেছিলাম, হাতে সিঁদুর, চোখে কাজল। নিজেকে অনেক দিন পর সাজিয়ে তুলেছিলাম, আর মনেও হচ্ছিল আমি কেবল একজন মা বউই নই, আবার এক নতুন অর্পণা। চারপাশে অনেক চোখ থাকলেও শুধু একজোড়া চোখ যেন সারা বিকেল আমাকে অনুসরণ করছিল, আমার শ্বশুরের চোখ। রাতের দিকে যখন অতিথিরা ক্লান্ত হয়ে ঘরে ফিরছে, আমি সেই আলাদা ঘরে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। নিচে এখনো বাজনা বাজছে, মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। আর তখনই দরজার ফাঁক দিয়ে শ্বশুর ঢুকলেন, হাতে একটা গরম চা। আমার দিকে না তাকিয়ে বললেন, অনেক কাজ করেছো আজ, একটু চা খাও। সেই কথা ছিল কোনো সংলাপের আবেদন নয়, কিন্তু তার কণ্ঠে যেন ছিল এক অনুচ্চারিত প্রশ্রয়, এক নীরব প্রশংসা। আমি কাপটা হাতে নিলাম। আমাদের আঙুল আবার ছুঁয়ে গেল। ইচ্ছাকৃত না হলেও ছোঁয়াটা দীর্ঘস্থায়ী হয়ে উঠেছিল। জানালার বাইরে আতশবাজির আলো ফুটছিল, আর ঘরের ভিতর আমাদের নিঃশব্দ উপস্থিতির মাঝে জমে উঠছিল এক গভীর অপরূপ প্রশ্রয়। সেই রাতে শুতে গিয়ে আমি বুঝলাম আমার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা ভরে উঠছে, যে শূন্যতা কারো দৃষ্টিতে, কারোর নিকটে পূর্ণ হয়ে উঠতে চাইছে। বিয়ের বাড়ির দ্বিতীয় দিন। সকালের কোলাহল কেটে গিয়ে দুপুরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। সকলে ঘুমিয়ে বা বিশ্রামে। আমি তখন ঘরে একা, বাচ্চাটা পাশেই ঘুমাচ্ছে, আর আমি জানালার পাশে বসে চুলে তেল দিচ্ছিলাম। গরমে শাড়ির আঁচল আলগা হয়ে গেছিল, বুকের খাঁজ থেকে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছিল, কপালের চুল এলোমেলো, গায়ের ত্বকে দুপুরের রোদে আলগা উজ্জ্বলতা। সেই সময় দরজার ধারে হালকা শব্দ। আমি তাকিয়ে দেখি শ্বশুর চুপচাপ দাঁড়িয়ে। হয়তো পানি খেতে এসেছিলেন, বা হয়তো অন্য কোনো কারণ ছিল তার উপস্থিতির। আমার চোখে চোখ পড়তেই তিনি একটু থেমে গেলেন। আমি বুঝলাম তার চোখ আমার শরীরের দিকে স্থির হয়ে আছে। কাঁধে খুলে আসা শাড়ি, সোনালি ত্বকের উপর ঘামের রেখা, আর আমার হালকা ভেজা ব্লাউজের নিচে শরীরের নরম ছায়া যেন এক অনুচ্চারিত ভাষায় কথা বলছিল। আমি কিছু বলিনি, চোখ নামিয়ে চুল আঁচড়াতে লাগলাম, কিন্তু মনের ভিতরে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। সেই দৃষ্টির ভার যেন চুলের গোড়ায় জমেছিল, কাঁধের উষ্ণতায় গলে পড়ছিল। তিনি কাছে এসে জানালার পাশে বসে বললেন, অনেক গরম পড়েছে আজ। আমি মৃদু হাসলাম, কিন্তু হাসির আড়ালে শরীরটা যেন কেঁপে উঠল। জানালার পর্দা হালকা হাওয়ায় দুলছিল, আর সেই দুলনির ফাঁক দিয়ে দুপুরের আলো আমার শরীরের ওপর এসে পড়ছিল। ছাড়া আলোর মিশ্র এক খেলা যেন চলছিল। শ্বশুরের চোখ ততক্ষণে নিচু হয়ে এসেছে, আমার পায়ের আঙুল থেকে হাঁটু, সেখান থেকে উঠে বুকের দিকে। এক চুপচাপ মুগ্ধতা তার চোখে। আমি মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকালাম, কিন্তু শরীর যেন পিছন দিক থেকে জ্বলছিল। আমার ব্লাউজের ফিতা একটু আলগা হয়ে গিয়েছিল, শাড়ির আঁচল কাঁধ থেকে আর নামতে চাইছিল না, যেন শরীর নিজে কিছু বলতে চাইছিল নিঃশব্দে। এই মুহূর্তে আমি কেবল একজন মা বা বউ নই, আমি এক নারী। আমার নিজের শরীরের গন্ধ আছে, উষ্ণতা আছে, আকর্ষণ আছে, আর কেউ একজন সেই উষ্ণতা ডাকছে, গভীরভাবে সম্মান রেখে, কিন্তু গোপন তীব্রতায়। দুপুরের সেই আলোয় সেই ঘরে কোনো শব্দ হয়নি, শুধু দৃষ্টি আর নিঃশ্বাসের মাঝে জমেছিল এক ধরনের আবেগ, যা বলা হয়নি, কিন্তু অনুভব করা গিয়েছিল নিঃসন্দেহে। বিয়ের বাড়ি মানেই গাদাগাদি করে অনেক অতিথি। দুপুর গড়িয়ে বিকেল হতেই গোসলখানার সামনে লাইন লেগে গেল। কয়েকবার চেষ্টা করেও সুযোগ পেলাম না। শরীর তখন গরমে ক্লান্ত, ঘামের আবরণে ভারী হয়ে উঠেছে। আমি চুপচাপ উঠানে এসে দাঁড়ালাম। পেছনের বাঁধানো ঘেঁষে টিউবওয়েলটা দেখা যায়, আর ঠিক সেই সময় বরেন্দ্র শ্বশুর এক গোছা তোয়ালে আর সাবান হাতে সামনে এসে দাঁড়ালেন। চোখে মৃদু হাসি, কিন্তু মুখে কোনো কথা নেই।
তিনি বুঝলেন আমিও অপেক্ষায়, আমিও ক্লান্ত। তিনি একবার টিউবওয়েলের দিকে তাকালেন, তারপর বললেন না কিছু, শুধু হেঁটে গেলেন সেই দিকে। আমি একটু ইতস্তত করলাম, কিন্তু শরীরের ভিতরে চেপে থাকা অস্বস্তি আর এই পুরনো উঠানের গন্ধ এক অদ্ভুত সাহস দিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম তার পেছনে। পেছনে বাগানের মধ্যে টিউবওয়েলটা অর্ধেক ঢাকা, এক পাশে নারকেল গাছ, আরেক পাশে পানের লতা, চারপাশে কেউ নেই। আমি খুঁটিতে শাড়ির আঁচল গুজে ধরে এগিয়ে গেলাম। তিনি তখন জল ফেলছেন মাথায়, বুক থেকে কোমর বেয়ে সেই জল গড়িয়ে যাচ্ছে। পুরুষ শরীরের প্রতিটি রেখা যেন ভিজে উঠছে এক গভীরতা নিয়ে। আমি তখন টিউবওয়েলের আরেক পাশে গিয়ে দাঁড়ালাম, মুখ ঘুরিয়ে শাড়ির কলি খুলে ঘাড় থেকে নামিয়ে ফেললাম। বুক জুড়ে জমে থাকা ঘামের ভার যেন একসাথে ঝরে পড়ল। জল ফেলতেই মনে হলো আমার ত্বক, আমার গলা, আমার বুক, আমার পিঠ সব জেগে উঠেছে। দুজনেই তখন জল ঢালছে নিজের শরীরে, কিন্তু সেই শরীরের মাঝখানে যেন এক অদৃশ্য জাল বোনা হচ্ছে। আমি জানতাম তার চোখ মাঝে মাঝেই ঘুরে আসছে আমার দিকে, আমার ভেজা চুলে, আমার পিঠে বয়ে যাওয়া জলের রেখায়, আমার ভেজা ব্লাউজের নিচে দম কাপা গন্ধে। জলপানের সেই মুহূর্ত যেন ছিল এক গভীর কামনা মিশ্রিত বিনিময়, শব্দহীন, স্পর্শহীন, অথচ শরীর জুড়ে অস্থির কম্পন। একসময় আমি মুখ ঘুরিয়ে তাকে দেখলাম, আমাদের চোখ এক হলো। কোনো কথা হয়নি, শুধু সেই চোখের গভীরে আমি নিজেকে নগ্ন অনুভব করলাম। গায়ের কাপড় পরপরেও ঢাকা ছিল না আমার ভেতরের টান। আমরা ফিরে গেলাম, কেউ কিছু বলেনি, কিন্তু সেদিন সন্ধ্যায় শরীরটা জ্বলছিল, আর সেই জ্বালার উৎস শুধু রোদের তাপ ছিল না। তার দৃষ্টির সেই গভীরতা যেন আমার শরীরের প্রতিটি কোষে ঢেউ তুলে দিল। হাওয়ায় আমার ভেজা চুলগুলো কাঁধে ছুঁয়ে বুকের ওপর গড়িয়ে পড়ছিল। জল এখনো পায়ের কাছে জমে আছে, কিন্তু শরীর জুড়ে যেন আগুনের উত্তাপ। আমার শাড়ি তখন সারা শরীরে লেপ্টে আছে, জলের ভারে ভিজে গিয়ে সব রেখা স্পষ্ট। আমি নিজেই টের পাচ্ছিলাম কিভাবে নিজের শরীর আর আবরণে আটকে রাখা যাচ্ছে না সেই তীব্র নারীত্ব। তার চোখে আমি সেটা পড়তে পারছিলাম, শুধু আকর্ষণ নয়, একটা চেপে রাখা খিদে যা দীর্ঘদিন ধরে জমে আছে। আমরা কেউ নড়লাম না, কিন্তু সময় যেন থমকে গেল। পেছনের পাতা ঝিরঝির শব্দ, পাখির ডাক, আর একটানা পড়তে থাকা টিউবওয়েলের জল, এসবের মধ্যে আমি তার নিঃশ্বাস গুনে ফেলতে পারলাম। একটু কাঁপা হাত আমার কাঁধের একটু পেছন দিয়ে তোয়ালাটা বাড়িয়ে দিল, যেন তার ছোঁয়া না দিয়ে ছুঁয়ে দেওয়া। আমি তোয়ালেটা নিলাম, কিন্তু সেই নীরব স্পর্শ আমার শরীরের ভিতরের দাঁড়ার নিচে ঠান্ডা জলের মতো বয়ে গেল। আমরা দুজনেই বুঝে গেলাম এই মুহূর্তে শরীর কিছু চায়, তবে সময় আর জায়গা সেই আকাঙ্ক্ষাকে ঠেকে রাখছিল। কিন্তু বাসনার সেই আভাস একবার চোখে চোখ পড়ার পর আর থেমেছিল না। আমি ধীরে ধীরে ভেজা শাড়ির আঁচল সামলে ঘরে ফিরলাম। শরীর শুকাচ্ছিল, কিন্তু ভিতরের আগুন তখনও নিভেনি। গায়ে তখনও জলের স্নিগ্ধতা, ভেজা শাড়ির সঙ্গে শরীরের প্রতিটি বাঁক যেন আরও স্পষ্ট হয়ে উঠেছিল। আমার পায়ের নিচে জল পড়ছিল টুপটাপ করে, আর প্রতিটি পদক্ষেপে শাড়ির কাপড় বেয়ে নিচের দিকে গড়িয়ে আসছিল। দরজার পাশে হঠাৎ চোখ পড়ল, দেবর অনেকক্ষণ দাঁড়িয়ে, হাতে একটা মোবাইল। সে যেন কিছু একটা বলতে এসেছিল, কিন্তু আমাকে দেখে থমকে গেল, চোখ যেন আটকে গেল আমার দিকে। কপাল থেকে গড়িয়ে পড়া জল, বুকের কাছে আটকে থাকা আঁচল, আর ভেজা শাড়ির নিচে খোলা পায়ের পাতা সবই যেন তার দৃষ্টি টেনে নিচ্ছিল। আমি একটু অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নিলাম, কিন্তু তার দৃষ্টির ভার তখনও গায়ে লেগে রইল। শাড়ির আঁচল টেনে একটু সামলে নিতে নিতে ঘরে ঢুকে পড়লাম, কিন্তু পেছনে তার নিঃশব্দ দাঁড়িয়ে থাকার অনুভূতিটা থেকে গেল মনে। ঘরে এসে দরজাটা হালকা টেনে দিলাম। আয়নায় নিজেকে দেখে কেমন যেন অন্যরকম লাগছিল। শরীরটা ভিজে, কিন্তু মনে সেই পুরুষ দৃষ্টির স্পর্শ যেন শুকাচ্ছে না। আজ মনে হচ্ছিল শুধু শ্বশুর নন, এই বাড়ির অন্য চোখগুলোও বুঝি আমার শরীরের ভাষা পড়তে শুরু করেছে। এতদিন নিজেকে কেবল একজন বউ, একজন মা ভেবেছি, কিন্তু আজ হঠাৎ মনে হচ্ছিল আমার নারীসুলভ চেহারার একটা আলাদা ভাষা আছে, যা মুখে বলা হয় না, কিন্তু চাহনিতে ধরা পড়ে। রাতটা যেন একটু বেশি নীরব লাগছিল। বাইরের আকাশে চাঁদ উঠেছে, তার আলো জানালার ফাঁকে গলে এসে আমার ঘরের মেঝেতে এক চিলতে আলো ফেলেছে। আমি বাচ্চাটাকে পাশে শুইয়ে নিজেও শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম এলো না। শরীর ক্লান্ত হলেও মনের ভিতরে একটা অস্থিরতা যেন কিছু অপূর্ণ থেকে গেছে। আজকের বিকেলের সেই মুহূর্তগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। শ্বশুরের চোখে আমার শরীরের প্রতিচ্ছবি, টিউবওয়েলের নিচে তার নীরব উপস্থিতি, আর সন্ধ্যার মুখে দেবরের সেই নিঃশব্দ চাহনি, সব মিলিয়ে আমার নারীত্ব আজ যেন নতুন করে জেগে উঠেছে।
আমি আয়নার সামনে বসে চুল শুকাতে লাগলাম। চুলের ডগা থেকে জল গুলিয়ে গলা এসে নামছিল, আর তার সঙ্গে সঙ্গে আমার ভেতরের ঘুমন্ত ইন্দ্রিয়গুলো জেগে উঠছিল। আবার নিজেকে যেন একটু বেশি সুন্দর লাগছিল আজ। সেই সুন্দরতা যে কেবল চোখের জন্য নয়, বরং অনুভবেরও। হঠাৎ দরজার ওপারে পায়ের শব্দ পেলাম। পায়ের ধরন যেন চেনা, সেই ভারী ধীর পা যা দিনের আলায় শাসন করে আর রাতের নিস্তব্ধতায় অভিপ্রায় নিয়ে আসে। দরজার ছায়া এক মুহূর্তে স্থির হয়ে রইল। আমি জানতাম কে দাঁড়িয়ে আছে ওখানে। কিছু না বলে, কিছু না শুনেই আমি বুঝে ফেললাম দরজা বন্ধ। তালা লাগানো নয়, শুধু ঠেলা দিলেই খুলে যাবে। আমি সজোরে পাতার মতো কাঁপতে থাকা মন নিয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে রইলাম। তারপরে আবার ছায়াটা মিলিয়ে দিল। আমার বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। আজ রাতে চাঁদ একটু শীতল লাগলো না, বরং তার আলোয় নিজের শরীর যেন আরও উন্মুক্ত, আরও জেগে উঠেছে বলে মনে হচ্ছিল। কিছু হয়নি, কেউ কিছু বলেনি, কেউ কিছু ছুঁয়েও নি, কিন্তু এই না হওয়াগুলোর ভেতরেই যেন সবকিছু হয়ে যাচ্ছে। এমন এক রাত ছিল যা শুরু হয়েছিল নীরবতায়, কিন্তু শেষ হবে এক অদৃষ্ট আকাঙ্ক্ষার ঘোরে। পরের দিন ভোরবেলা উঠেই আমি কাপড় শুকাতে ছাদে গেলাম। কাল রাতের ভেজা কাপড়গুলো ঘরের এক কোণে জমেছিল। হাত ভর্তি কাপড় নিয়ে উঠলাম ছাদে। কাপড় শুকাতে দিতে দিতে হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কারো নিঃশ্বাস। ধীরে পেছনে তাকিয়ে দেখি শ্বশুর ছাদি উঠে এসেছে, হাতে মাটির কাপের চা। কাপটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি নিতে গিয়ে হাত ছুঁয়ে গেল। তার আঙুলে শীতের সকালের মতো হালকা ঠান্ডা, কিন্তু তার ভেতরে ছিল এক অজানা উত্তাপ। আমি কাপড়ের ক্লেপ লাগাতে লাগাতে অনুভব করছিলাম তার দৃষ্টি ঠিক কোথায় স্থির হচ্ছে। আমার পিঠের আঁচল একটু সরে গিয়েছিল, হয়তো কাঁধের একটু উন্মুক্ততা বা কোমরের রেখা একটু বেশি চোখে পড়ছিল। আমি টের পাচ্ছিলাম আজ আমার শরীরটা শুধু কাপড় নয়, আগুনও মেখে আছে। চোখে চোখ পড়তেই আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। সেই চায়ের ধোঁয়ার মতোই নরম, অথচ তার দৃষ্টি আমার মনকে হালকা করে দিচ্ছিল, আবার ভারীও করছিল অদ্ভুতভাবে। রান্নাঘরে আমি দুপুরের ভাত বসাচ্ছিলাম। শ্বশুর এসে পাশে দাঁড়ালো, আজ একটু সাহায্য করার নাম করে। তার ছায়া আমার খুব কাছাকাছি এসে পড়ল। সে ধীরে ধীরে আলু কাটছিল, আর আমি ডাল নামিয়ে আনছিলাম চুলা থেকে। একটা সময় আমাদের কাঁধ একবার হালকা ছোঁয়া খেল, খুব হালকা, কিন্তু যেন বিদ্যুৎ বয়ে গেল শরীর জুড়ে। তারপরে আমরা একই হাড়ির ঢাকনা ধরলাম একসাথে, আর এক মুহূর্তে সেই ছোঁয়ায় আমি বুঝে গেলাম সে আর আমি দুজনেই আর কিছু লুকিয়ে রাখতে পারছি না। আমাদের শরীর যেন বলছে এখন আর ভাষার দরকার নেই। রান্নাঘরের গরম ভাবলাম আর কপাল ঘেমে উঠেছিল, কিন্তু শরীরটা ঘামছিল অন্য এক তাপে। সেই কিছু বলেনি, আমিও কিছু জানাইনি, কিন্তু রান্নাঘরের সেদিনের সেই একত্র অবস্থান আমাদের শরীরের পারস্পরিক অবচেতন ভাষায় বহু কথা বলে গিয়েছিল। দুপুরটা ছিল যেন থেমে থাকা সময়ের মতো। বাড়ির সবাই তখন নিচে বিশ্রামে, কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। আমি ছাদে উঠলাম চুপি চুপি, চুল শুকানোর নাম করে, কিন্তু আসলে একটু নিজের সঙ্গে একা থাকতে। রোদটা ছিল নরম আর হালকা। ছাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আমি চুল ছেড়ে দিলাম। হাওয়ায় ওরা উড়ে গেল, যেন আমার মনের কথা উড়িয়ে নিয়ে যাচ্ছে দূরে কোথাও। ঠিক তখনই অনুভব করলাম আমি একা নই। চোখ তুলেই দেখি শ্বশুর দাঁড়িয়ে ছাদের এক কোণ ঘেঁষে, এক রাশ নীরবতায়। আমাদের চোখ এক হলো আবার। সেই চিরচেনা গভীরতায় ডুবে গেলাম আমি। সে কিছু বলল না, এগিয়েও এলো না, শুধু দাঁড়িয়ে রইল। কিন্তু তার উপস্থিতি এতটাই প্রগাঢ় যে আমার বুকের ভেতর চাপা কম্পন উঠল। শাড়ির আঁচল একটু সামলে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মনে হচ্ছিল আমার শরীরের ভাষা সে স্পষ্ট পড়তে পারছে। দুপুরের রোদে ছায়া ছোট হয়ে আসে, ঠিক তেমনি আমাদের মধ্যকার দূরত্বও ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছিল। কিছু বলা হয়নি, কিন্তু অনুভব স্পষ্ট ছিল। আমি শুধু এখন চাওয়া আর না চাওয়ার মাঝখানে ঝুলে আছি। সেই রাতটাই যেন চারদিক এক অচেনা মৌনতায় ঢেকে গিয়েছিল। আকাশে চাঁদ ছিল না, বাতাস ছিল স্তব্ধ, আর বাড়ির প্রতিটি মানুষ ঘুমের অতল অন্ধকারে হারিয়ে গিয়েছিল। শুধু আমার ঘরের জানালায় আলো ছিল না, কিন্তু আলো ছিল আমার ভেতরের অনুভবে। আমি বাচ্চাটাকে পাশের ছোট বিছানায় শুইয়ে দিয়েছিলাম। ঘরের বাতাসে যেন অদৃশ্য কারো নিঃশ্বাস ভাসছিল। একবার জানালার দিকে তাকালাম, চীনা সেই ছায়া যেন পেছনে দাঁড়িয়ে আছে, কিছু না বলেই সবকিছু বলে দিচ্ছে। কিছু সময় পর সত্যিই সে দরজার সামনে এসে দাঁড়ালো। শ্বশুর। তার চোখে ছিল না কোনো কথা, কিন্তু ছিল দহন। সে কিছু না বলেই আমার ঘরের দরজার গোড়ায় নরম পা ফেলে দাঁড়িয়ে রইল।
আমার ভিতরটা তখন ফুপিয়ে উঠছিল। সংসার, সারম, দায়িত্ব সবই ছিল, কিন্তু তার নিচে ছিল এক নারীর নিঃসঙ্গ স্পর্শতৃষ্ণা। আমি তাকে থামালাম না, ডাকেও ফেললাম না। আমরা শুধু দাঁড়িয়ে রইলাম, মুখোমুখি, দুই অদৃষ্ট আবিষ্ট আত্মা। তার চোখ আমার চোখে থেমে গেল। এক চিলতে বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে আমার শাড়ির আঁচল তুলে দিল। আমার ঘাড়, কাঁধ, বুকের রেখা যেন কিছুটা নগ্ন হয়ে উঠল। কিন্তু সেই নগ্নতা ছিল লজ্জার নয়, ছিল এক অন্তর্গত আহ্বান। সে ধীরে ধীরে এগিয়ে এলো, বিছানার পাশে বসে আমার কাঁধে হাত রাখল, নরম কিন্তু কাঁপকাঁপে। আমার চোখে জল এসে জমেছিল, কেবল আবেগে, অনিশ্চয়তায় আর এক ধরনের গোপন প্রশ্রয়। আমি চোখ বন্ধ করে রইলাম, কোনো কথা নেই, কোনো বাধা নেই, শুধু একটা ধীরে ধীরে এগিয়ে আসা আকাঙ্ক্ষা। তার আঙুল আমার চুল ছড়িয়ে ফপালে ছুঁয়ে দিল, যেন স্বপ্নে দৃষ্টার কারো মধুর প্রশান্তি। সেই রাতে আমার ঘরে কোনো শব্দ হয়নি, কিন্তু নিঃশব্দে যেন শরীর আর মন এক হয়ে গিয়েছিল এক দরিদ্র আকাঙ্ক্ষায়। সেই রাতে আমরা কারো স্ত্রী বা পিতা ছিলাম না, ছিলাম কেবল একা মানুষ, ভেতরের শূন্যতা নিয়ে একজন আরেকজনের আশ্রয় খুঁজে নিচ্ছিল। আমার শাড়ি ভাঁজ করে একপাশে রাখা ছিল, শরীরটা লুকানো ছিল চাদরের নিচে, কিন্তু চোখে ছিল অনাবৃত স্বীকৃতি। আজ আমি তাকে ঠেকাইনি, আমি তাকে চেয়েছি। রাত বাড়ল, ঘরের বাতাস ভারী হয়ে উঠল, আমাদের নিঃশ্বাস এক সূত্রে বাধা পড়ল। আমরা চুপচাপ ছিলাম, কিন্তু শরীর জানে আবেগ কিভাবে তার ভাষা খুঁজে নেয়। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ির পথে রওনা হলাম। বাড়ি ফিরে যখন রিকশা থেকে নামলাম, তখন বিকেলের আলো নরম হয়ে উঠেছে। চারপাশে যেন কেবল পরিচিত দেয়াল, পুরনো গন্ধ আর চেনা ধ্বনিগুলো ফিরে এসেছে। কিন্তু আমার ভিতরটা বদলে গেছে। আমি আর আগের মতো নিষ্পৃহ নই। আমি এখন অনেক বেশি সজাগ, কোমল আর এক ধরনের অনির্বচনীয় অনুভবে ভেসে চলেছি। ঘরে ঢুকেই বাচ্চার কান্না শুনতে পেলাম। বুকের ভিতর কেঁপে উঠল সেই চেনা সুর, যার সঙ্গে আমার শরীর আর মনের গভীর এক সম্পর্ক। ধীরে ধীরে তাকে কোলে তুলে নিলাম। আমার পরনে তখনও ভ্রমণের শাড়ি, চোখে ক্লান্তির ছায়া আর গায়ে একরাশ নরম ধুলিবালি। আমি বিছানার পাশে বসলাম। শিশুর ক্ষুধা যেন আমাকে তাড়িয়ে দিল ভেতরের এক সহজাত মাতৃত্বের দিকে। আঁচলটা সরিয়ে বাচ্চাকে বুকে চেপে ধরলাম। ধীরে ধীরে তার ঠোঁট আমার বুকের সঙ্গে মিলে গেল। সেই ছোট ছোট টান আমার শরীর জুড়ে এক ধরনের কোমল কম্পন তৈরি করে, যা শুধু একজন মা বুঝতে পারে। ঠিক তখনই হঠাৎ করে দরজায় এক নরম ধাক্কা। আমি চমকে উঠলাম, আঁচল টেনে বুকটা আড়াল করলাম। দরজার পাশে দাঁড়িয়ে শ্বশুর বরেন্দ্র। সে হয়তো কিছু বলতে এসেছিল, কিন্তু হঠাৎ চোখে চোখ পড়ে যাওয়ায় সে থেমে গেল। ঘরের ভেতর তার চোখ ছায়ার মতো ঘুরে বেড়ালো। আমার কোলে বাচ্চা, আমার উষ্ণ বুকের কাছে চেপে থাকা সেই জীবন, আমার চোখে লুকিয়ে থাকা ক্লান্তি আর এক বিন্দু ঘাম। আমরা কেউ কিছু বলিনি। সে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকল আর এক কোণে দাঁড়িয়ে রইল, আমার দিকে তাকিয়ে রইল, যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। চোখে চোখে আমি মাথা নিচু করলাম। শিশুর ছোট্ট মুখ তখনও আমার বুকের গায়ে। সেই দৃশ্যটা যেন তাকে স্তব্ধ করে দিল। আমি তা অনুভব করতে পারলাম নিঃশব্দে। আমার চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সেটা দুঃখের নয়, ছিল এক ধরনের অপরাধবোধ, আবার এক ধরনের আত্মসমর্পণের অনুভব। সে আর এগিয়ে এলো না, কেবল এক দীর্ঘ দৃষ্টি রেখে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি কাঁপা হাতে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলাম। জানালার ফাঁক দিয়ে বাতাস ঢুকছিল, কিন্তু ঘরের ভেতর জমেছিল এক অনুচ্চারিত উষ্ণতা, যা কোনো শব্দের দরকার পড়ে না বোঝাতে। আমার ছোট্ট ছেলে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সারা দিন কোলের উপর খেলে ক্লান্ত হয়ে পড়েছিল। আমি ওকে পাশে বিছিয়ে দিয়েছি, মুখের পাশে নরম চাদর টেনে দিয়েছি, যেন ঠান্ডা না লাগে। আমার শরীরও ক্লান্ত, কিন্তু মন শান্ত নয়। বিছানার এক পাশে বসে আছি। অন্ধকার ঘরে ল্যাম্পের হালকা আলোয় চুলের কিছু অংশ মুখে এসে পড়েছে। ভাবনার অতলে ডুবতে থাকতে থাকতে টের পেলাম দরজার পাশে কারো উপস্থিতি। নিঃশব্দে টিপে টিপে বরেন্দ্র ঘরে প্রবেশ করল। সে কিছু বলে না, কারণ আজ আর বলার কিছু নেই। আমি শুধু চোখ তুলে তাকালাম তার দিকে।
আমার দৃষ্টির ভেতর কোনো প্রশ্ন ছিল না, শুধু একটু ক্রমিক সমঝোতা, যা শব্দের বাইরে গড়ে উঠেছিল বহুদিন ধরে, অসংখ্য সময়ের একাকী দুপুরের নীরব আহ্বানের ভিতর দিয়ে। সে ধীরে ধীরে এগিয়ে এলো, বিছানার পাশে এসে বসল। তার হাত আমার হাত ছুঁয়ে রইল এক মুহূর্ত, গভীর, মৃদু, তীব্র এক আকর্ষণে। আমরা দুজনেই জানতাম এ রাত কেমন হতে চলেছে। আরও একটু এগিয়ে এলে সে আমার কাঁধের হালকা ছোঁয়া রাখল। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম সেই স্পর্শ, নিষিদ্ধ অথচ ব্যাকুল। আমার গায়ের পাতলা রাতের শাড়ির উপর দিয়ে তার আঙুল যখন চলল, তখন শ্বাস থেমে গেল আমার ভিতরে। আমার বুকের পাশে তখন আমার বাচ্চা ঘুমিয়ে, তার ছোট্ট শরীর নিঃশ্বাসের মতো উঠছে নামছে। আমরা খুব আস্তে নিঃশব্দে কাছে এগিয়ে এলাম, যেন সময়কে ধীরে ছুঁয়ে নিচ্ছি, যেন ক্ষণিক ঘনিষ্ঠতা দিয়ে অধিকৃত হৃদয়ের কিছু জ্বালা নিবারণ করছি। ঠিক সেই মুহূর্তে দরজায় থপ থপ করে শব্দ। আমরা দুজনেই থমকে গেলাম। আমি আঁচল টেনে গা ঢাকলাম। বরেন্দ্র পিছনে সরে গেল। দরজার ওপাশে পরিচিত এক কণ্ঠ, ও অর্পণা, আমি রজত, দরজা খোলো। আমার বুকটা কেঁপে উঠল। স্বামী ফিরে এসেছে, অনাকাঙ্ক্ষিত, অপ্রস্তুত অথচ বাস্তব। আমার চোখে পানি জমে উঠল। অপরাধবোধ, লজ্জা আর কিছুটা হঠাৎ থেমে যাওয়া। বরেন্দ্র দরজার দিকে তাকিয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে পাশের দরজা দিয়ে সরে গেল। আমি দরজার খাঁটি খুলতে এগিয়ে গেলাম। ভিতরে তখন ঘূর্ণির মতো এক যন্ত্রণার ঢেউ, যা বলা যায় না, কিন্তু শরীর জানে, মন বোঝে। দরজা খুলতেই রজত ঢুকে এলো। ক্লান্ত মুখে ব্যাগ নামিয়ে পাশে রেখে ছেলেকে আদর করল। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে আমার ভিতরে এক অধ্যায় শেষ হয়ে গেল, কথিত, অজানা কিন্তু গভীর। রাত আবার নীরব, শুধু জানালার পাশে বাতাসে পর্দা দুলছে, আর আমার বুকের ভিতরে দুলছে এক গল্প যা কখনো বলা যাবে না। তবুও সেই এক রাত, সেই এক স্পর্শ থেকে যাবে আমি তো অনুভব হয়ে।